This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, থানায় হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, ফের নোটিশ দিয়েছে পুলিশ। বড় খবর নিঃসন্দেহে, অসুস্থতার কারণ দেখিয়ে আজ থানায় গেলেন না অনুব্রত মণ্ডল। আইনজীবী পাঠিয়ে সময় চাইলেন তিনি, আর এরপরেই দ্বিতীয়বার নোটিশ দিয়ে অনুব্রত মণ্ডলকে আগামীকাল সকাল 11টায় শান্তিনিকেতন থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। ডিটেল নেব, হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী হিমাদ্রি। এর আগে দেখেছিলাম সিবিআই যখন অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাতো, অনুব্রত মণ্ডল তখনই ডাক্তারদের দ্বারস্থ হতেন। আবার একটা সময় দেখেছিলাম চিকিৎসক অনুব্রতর বাড়িতে চলে গেছিলেন। যাই হোক, সেটা অতীত হয়ে গেছে। এবারও কিন্তু সেই কৌশল থেকে অনুব্রত মণ্ডল 1 ইঞ্চিও নড়লেন না, 1 ইঞ্চিও সরে এলেন না। পুলিশ বিষয়টা দেখছে কিভাবে? সিবিআই দেখেছিল, তদন্ত সহযোগিতা করছে না, পুলিশ কিভাবে দেখছে? দেখো, একেবারে সিবিআই যখন তাকে নোটিশ পাঠাতো তখন কিন্তু বারবার সেই নোটিশ তিনি এড়াতেন, হাজিরা এড়াতেন। সেই একই পদ্ধতি এবারও অবলম্বন করলেন, অসুস্থতার কারণ দেখালেন। আজ কিন্তু যখন তাকে 11টার সময় এসডিপিও অফিসে হাজিরার কথা বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, তখন আইনজীবী পাঠালেন। ঠিক 11টা বাজতে 1-1.5 মিনিট আগে আইনজীবী টিম তার ঢুকে গেল এই এসডিপিও অফিসে। প্রায় 6 থেকে 7 জন তারা এসে অসুস্থ অনুব্রত মণ্ডল লিখিতভাবে কিন্তু সেই কথাই জানালেন এখানে এসডিপিওকে। এরপর কিন্তু ফের নোটিশ দেওয়া হয়েছে, আগামীকাল তাকে ফের এই এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, আগামীকালও কি অনুব্রত মণ্ডল এখানে হাজিরা দেবেন? যদিও সূত্র মারফত এটাই খবর, আদালতের দ্বারস্থ হবেন তিনি, আদালতের দ্বারস্থ হবেন, অর্থাৎ কালকেও তিনি সম্ভবত এই 11টার সময় যে হাজিরা দেওয়ার কথা সেটা আসবেন না অনুব্রত। যদিও সমস্তটাই সম্ভাবনা, কিন্তু সূত্র মারফত এটাই খবর। এখন প্রশ্ন উঠছে, পুলিশের পক্ষ থেকে কি তাহলে কাল ফের নোটিশ করা হবে নাকি কোনো বড় পদক্ষেপ নেওয়া হবে? কারণ এর আগে বীরভূম জেলা পুলিশ সুপার তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে কদর্য ভাষায় একজন পুলিশ আধিকারিককে যেভাবে গালাগালি করা হয়েছে, সে তার বিরুদ্ধে কিন্তু বড় পুলিশ মুখে বলছে, হিমাদ্রি পুলিশ মুখে বলছে এবং কাগজে কলমে কড়া কড়া সেকশন দিচ্ছে নন অ্যাভেলেবল, কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ একটা স্টেপ নেয়নি। যদি আমজনতা করতো এই জিনিসটা, অতীতে বহু উদাহরণ আছে, যদি আমজনতা এইরকম কর্তব্যরত কোনো পুলিশ কর্মীকে বা সরকারি আধিকারিককে হুমকি দিত, তাহলে কি পুলিশ বসে থাকতো? একেবারে সেই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে এই মুহূর্তে এই বীরভূম জেলায় প্রশ্নটা উঠে যাচ্ছে। কারণ সাধারণ কোনো মানুষ বা বিরোধী দলের কোনো ছোট কর্মী বা বিরোধী দলের বড় নেতা যদি এই ঘটনা ঘটাতেন, একজন পুলিশের আধিকারিককে এইভাবে অকথ্য বাধায় গালাগালি দিতেন, তার পরিবারের লোককে তুলে এনে অশ্লীল ভাষায় গালাগালি দিতেন, তাহলে কি পুলিশ চুপচাপ বসে থাকতো? সেই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে। কারণ এর আগে কিন্তু বীরভূম জেলা বলো বা রাজ্যের একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে পুলিশকে দেখা গেছে গালিগালাজ করতে এবং পুলিশের সাথে সাথে পুলিশ কিন্তু তার অ্যাকশন নিয়েছে, গ্রেপ্তার করেছে। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি সেটা আদৌ সম্ভব বা পুলিশের পক্ষ থেকে কি সেটা করা হবে? এটাই নজর থাকবে। আবারও বলছি, পুলিশের তরফ থেকে মুখে বলা হয়েছে, তারা গোটা বিষয়টা ভালোভাবে দেখেননি। পুলিশের তরফ থেকে যে ধারাগুলো দেওয়া হয়েছে দেখাচ্ছি আমরা, বেশ কয়েকটা রয়েছে জামিন অযোগ্য, কিন্তু তার সত্ত্বেও পুলিশের তরফ থেকে এখনো কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি অনুব্রত মণ্ডলের ফোনটাও পুলিশ বাজেয়াপ্ত করেনি। অনুব্রত মণ্ডল ঠিক তার বিরুদ্ধে কি অভিযোগ উঠে আসছে একবার শোনাই সেই ভাইরাল ফোন কল। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে।
10,000 12,000 লোক হয়েছে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা একটা কয়েক মিনিটের ফোন কল, বুঝতে পারলেন কতগুলো বিপটন আমরা দিয়েছি। অনুব্রত মণ্ডল আজকে থানায় যাননি, তিনি অসুস্থতার কারণ দেখিয়েছেন। অনেকেই বলছেন অনুব্রত সেই পুরনো খেলা খেললেন আজকেও, অনেকে আবার বলছেন অনুব্রত বোধহয় ভুলে গেছেন তাই ভয়ঙ্কর খেলা খেলছেন। যে 35 নম্বর ধারায় যে নোটিশ পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে তিনি যদি নথি পাঠিয়ে দেন কোনো কারণ দেখিয়ে, এবং যিনি তদন্তকারী অফিসার তিনি যদি সন্তুষ্ট হন যে নির্দিষ্ট দিনে তার না আসার সন্তোষজনক কারণ ছিল, তাহলে তিনি পরবর্তী কোনো তারিখে যদি দরকার মনে করেন ওনাকে আবার ডাকতে পারেন। আর যদি তিনি মনে করেন যে তিনি যে কারণ দেখিয়েছেন সেটা কোনো গ্রহণযোগ্য কারণ নেই, তিনি তাকে অ্যারেস্টও করতে পারেন। তিনি যদি আসেন এবং পরে ডাকলেও আসেন, তাহলে হঠাৎ করে অ্যারেস্ট করার দরকার নেই, কারণ তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেইগুলো কোর্টে হাজির করা যদি বিচারের সময় তো তাকে কোর্টে হাজির হতে হবে যদি না ম্যাজিস্ট্রেট তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের আদেশ দেয়। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি হুঁশিয়ারি, আর এরপরও চারটি পুলিশ নিজেই জামিন অযোগ্য ধারায় মামলা করেছে অনুব্রত মণ্ডলের নামে। তারপরেও তাকে গ্রেপ্তারি এখনো অবধি হলো না কেন? যে ভাষায় তিনি হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেই ভাষা আমরা শোনাতেও পারবো না আপনাদেরকে, কিন্তু তারপরেও চারটে নন বেলেবল যে মামলা ধারা, সেই ধারায় তার নামে মামলা হয়েছে, তারপরেও এখনো অবধি কেন কোনো রকম করে পদক্ষেপ করা হচ্ছে না, এই প্রশ্নই বারবার করে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে শোনাই এসপি আমনদীপ তিনি ঠিক কি বলেছেন এই নিয়ে। আমাদের এসে বোলপুর লিটল আন্ডার কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সিজারের সঙ্গে কথা বলি। সিজার, অনুব্রত মণ্ডল তিনি নিজেও মেনে নিয়েছেন যে ওই হুমকি হুঁশিয়ারি তিনিই দিয়েছেন, আর এই ঘটনা 1-2 দিন পেরিয়েও গেছে, তারপরেও এখনো অবধি তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নয় কেন? কেন এখনো অবধি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সে কি প্রভাবশালী বলেই? একদমই সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে উঠছে, কারণ অনুব্রত মণ্ডলের বদলে অন্য কেউ যদি এই অপরাধ করতেন তাহলে কি পুলিশ তাকে নোটিশ দিয়ে ডেকে পাঠাতো না ইতিমধ্যেই গ্রেপ্তার করতো? তার কারণ যে ধারায় এই এফআইআর হয়েছে সেখানে আইনগতভাবে পুলিশের কিন্তু তাকে গ্রেপ্তার করতে কোনো বাধা নেই, এবং যেখানে অনুব্রত মণ্ডল নিজে ইতিমধ্যে লিখিতভাবে স্বীকার করে নিয়েছেন যে তিনি ওই দিন ওই ফোন করেছেন, আর তারপরও অনুব্রত মণ্ডলকে কোথাও ঘটনার 2 দিন পরে এফআইআর, সেখানে একটা জায়গায় প্রমাণ হয় যে 2 দিন পরে যখন এই রকম একটা অপরাধের ক্ষেত্রে এফআইআর রুজু করা হচ্ছে, তার মানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করার আগে জেলার পুলিশ সুপারকেও নবান্নর দিকে তাকিয়ে থাকতে হয়েছে। অন্যদিকে এফআইআর হওয়ার পরও এই ধরনের অজামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পরও পুলিশ যখন তাকে গ্রেপ্তার না করে তাকে কেবলমাত্র থানায় ডেকে পাঠিয়েছে, এবং তিনি আজকে হাজিরা এড়ানোর পর দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠানো হচ্ছে, তার থেকে এটা স্পষ্ট যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হয়তো পুলিশ এখনো ভয় পাচ্ছে, এবং সেটা অনুব্রত মণ্ডলের রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড, তার যে প্রভাব এবং দলে তার যে জায়গা, সেই বিষয়কে মাথায় রেখে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, সামনে সোশ্যাল মিডিয়াতে অনুব্রত মণ্ডলের এই অপরাধের বিরুদ্ধে কথা বলল, দল যে পুরোপুরি তার হাত ছেড়ে দেয়নি সেটা কিন্তু কোথাও পুলিশ মহলের কাছে সেই বার্তা রয়েছে, এবং সেই কারণেই এখনো পুলিশ কিন্তু গড়িমসি করছে তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে। একদম অবশ্যই গোটা বিষয়টা দিকে আমাদের নজর থাকবে। সিজার, অনেক ধন্যবাদ তোমায়। আর এই নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলেছেন শুনুন। 10 বছর ধরে ওনার ভাষা শুনছি আমি, 10-12 বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি, আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি, আমাদের নেতাদের সম্বন্ধে, পাবলিকের সম্বন্ধে, কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে, কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে। তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন। আমার মনে হয় টিএমসির এটাই দান, একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড, বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন, কেউ যাবেন, কেউ তৈরি করছেন, কেউ জেলে, কেউ বেলে, এরকম একটা পার্টি
তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি। টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই, কার কাছে টাকা আছে, কার কাছে গুন্ডা আছে, তার গুরুত্ব বেশি। তাই তিনি কোনোদিন এমএলএ হননি, এমপি হননি, মন্ত্রী হননি। তার যে দুর্দণ্ড প্রতাপ, হলো বীরভূম নয়, বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল, এবং ওখানকার যত রিসোর্স আছে, পাথর, বালি, গরু, কয়লা, সব কিছু লুট করেছেন। 550 কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমার মধ্যে টিএমসির মধ্যে এটা সম্ভব, অন্য কোথাও হতে পারে না।